বাসর ঘরে স্বামী ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে আত্মরা অবস্থায় নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে আমাকে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে সারা দেহ। চোখ বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর মনে নেই, বেশি সময় নেই আমার। আমার বয়স যখন 10, তখন থেকে আমি খুব শান্ত স্বভাবের। তাই বাপ মা আদর করে নাম দিয়েছিল আদুরি। একদিন আমাদের বাড়ির উঠোনের পাশে খেলা করছিলাম। হঠাৎ করে শুনতে পেলাম আমাদের ঘরে কারা যেন কান্না করছে। তাই দৌড়ে ঘরের মধ্যে ঢুকি। আমার বাবাও কান্না করছে, আর পাশেই আমার মা ঘুমিয়ে রয়েছে। তখন ছোট ছিলাম, তাই বুঝতে পারিনি এটা মায়ের শেষ ঘুম ছিল। আর নাকি উঠবে না আমার মা, এটা ভেবেই কান্না করছিলাম। কিন্তু মৃত্যু কাকে বলে সেটা জানতাম না। সেদিনের পর মা আর ঘুম থেকে ওঠেনি। তারপর আমার বাবা আমার সুখের কথা চিন্তা করে আর একটা বিয়ে করে। যাক, নতুন আর একটি মা পেলাম। আগের মা তো পচা, সে শুধু ঘুমিয়ে থাকে, উঠে না। আর আমার নতুন মা অনেক ভালো। আমার জন্য নতুন কাপড় নিয়ে আসে, খেলনা নিয়ে আসে। কিন্তু এই আনন্দটা বেশি দিন ছিল না। আমার আগের মা ভালো ছিল, কোনোদিন আমাকে মারেনি। কিন্তু নতুন মা আমাকে সবসময় মারত, ভারী ভারী কাজ করে তো। একদিন শুনি পূর্ব পাড়ার কে যেন গাছের সাথে ফাঁস দিয়েছে। ফাঁস কাকে বলে জানতাম না। সেদিন বুঝেছিলাম ফাঁস মানে কি। দৌড়ে সেখানে গিয়ে দেখি আমার বাপ গাছের সাথে ঝুলে আছে। যেমনটা আমরা দোলনায় ঝুলি, ঠিক তেমনভাবে। আমার খুব শখ হলো দোলনায় দুলতে, কিন্তু কেউ আমার কথা শুনেনি। সেদিন আমার বাবাও ঘুমিয়ে পড়ে আমার মায়ের মতো। লোকজন বলে আমার নতুন মা নাকি রফিকের সাথে মিলে আমার বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। রফিক তো আমার কাকার নাম, আমার আপন কাকা। তার সাথে নাকি আমার নতুন মায়ের গোপন সম্পর্ক। তাই আবার বাবা হাতে নাতে ধরে ফেলায় ওরা দুজন মিলে আমার বাবাকে মেরে দেয়। কিভাবে আমার কাকা আর তার নিজের ভাইকে মারল, সেদিন পুলিশ এসেছিল আমাদের গ্রামে। আগে কখনো পুলিশ দেখিনি, তাই দৌড়ে আসলাম তাদের দেখতে। অনেক লম্বা লম্বা মানুষ, তাদের সাথে অনেক বড় বড় বন্দুক। আমার নতুন মা আর কাকাকে বেঁধে নিয়ে যায় তারা, সাথে আমার বাবার লাশটাকেও। সেদিন খুব একা লাগছিল, বাড়িতে তো কেউ নেই, একদম ফাঁকা। অনেক কান্না করেছিলাম। পাশের বাড়ির খালা এসে খেতে দিতে দিতে বলে, মারে দুনিয়া বড় পাষাণ, তোর সংগ্রাম করে বাঁচতে হবে। তখন সংগ্রামের মানে কি বুঝতাম না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। পরদিন আমার মামা এসে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। আমার বাপের ভিটা নাকি আমার নামে ছিল, হয়তো তার লোভেই এই অসহায় মেয়েকে তাদের বাড়িতে জায়গা দেয়। লোকের কাছে মামার বাড়ি মানে রসের হাঁড়ি, কিন্তু আমার কাছে বিষয়টা উল্টো। কারণ যেখানে দিনরাত চাকরের মতো খাটতে হতো, একদিন কাজ কম করলে সেই দিনের ভাত বন্ধ। কত রাত যে না খেয়ে ঘুমিয়েছি তার হিসাব নেই। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার ছোট মামা আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে। তখন আমার বয়স 13 পেরিয়েছে। আমি উঠে মামাকে জিজ্ঞাসা করি, কোনো কাজ করতে হবে মামা? মামা তখন আমার দিকে তাকিয়ে বিরক্তিকর হাসি এসে বলল, তোকে কিছু করতে হবে না, শুধু শুয়ে থাক। আমি মামার কথা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পরে বুঝলাম যখন সে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমি কান্না করতে সে মুখ চেপে ধরে। অনেক আকুতি মিনতি করার পরেও শেষ রক্ষা হয়নি। সেদিন বুঝেছিলাম ধর্ষণ কাকে বলে। অনেক রক্তক্ষরণ হয়েছিল, আমি অনেক কান্না করি। যাওয়ার সময় মামা বলে যায়, কাউকে এই ব্যাপারে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে। তাই ভয়ে কাউকে কিছু বলিনি। আর বলেও লাভ নেই, কেউ বিশ্বাস করবে না আমার কথা। ঠিক 1 বছর পর যখন আমার বয়স 14 হয়, তখন আমাদের বাড়ির সব কিছু নিয়ে আমার মামারা নিয়ে নেয়। আমি কিছু বলতে পারলাম না, বাপ মায়ের স্মৃতিটাও শেষ হারিয়ে গেল। আমার মামি একদিন মামাকে ডাক দিয়ে বলে, এখন এই বোঝাকে আমাদের ঘাট থেকে নামাও। আমার এক পরিচিত ঘটক আছে, তাকে বলে ওর বিয়ে দিয়ে দিই। গরিব ছেলে দেখে বিয়ে দিব, যেন যৌতুক দিতে না হয়। পরদিন আমাকে বিয়ে দিয়ে দেয় অপরিচিত লোকের সাথে। কেউ তাকে চেনে না। সে নাকি অনেক দূরের এক গ্রামে থাকে। তাই দেখতে এসে বিয়ে হয়ে যায় আমার। আমারও অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে হবে, অনেক আনন্দ করব। কিন্তু আদুরি শুধু নামটাই থেকে গেল, আদর তো পেলাম না। তারপর আমাকে নিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ নেই, কেমন অদ্ভুত বাড়ি। এটাই কি আমার শ্বশুর বাড়ি? বাসর ঘরে বসেছিলাম স্বামীর আসার অপেক্ষায়, কিন্তু আমার স্বামী ও তার বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করে। তাদের কাছে আর প্রাণ ভিক্ষা চেয়েও পেলাম না, আমাকে নদীর পাড়ে ফেলে রেখে গেছে। আমার মৃতদেহ পড়ে আছে মাটিতে। হঠাৎ আকাশে মেঘ ঢেকে যায়। নিমেষে একটা বিকট শব্দে আওয়াজ করে বাজ পড়ে অদৃশ্য হয়ে যায় আদুরি। শুধু এতটুকুই লেখা ছিল বইটাতে। পানি পড়ে চোখের পানি চলে গেল নিঝুমের। শেষটুকু পড়ার আগ্রহ উঠল না। প্রায় তাদের পুরোনো লাইব্রেরিতে গিয়ে গল্প পড়ে সময় পার করে নিঝুম। সে এইবার এসএসসি পরীক্ষা দিয়ে সবেমাত্র কলেজে উঠেছে। সে তার বাবার কাছ থেকে সেই বইটা নিয়ে যায় এবং বলে, বাবা এই বইগুলোর শেষ পাতাগুলোর কী হয়েছে? নিজামের বাবা সোহেল চৌধুরী নিজামের হাতে বইটা দেখে পেয়ে থাবা মেরে কেড়ে নেয়, আর বলে, এই বইটা তুমি কোথায় পেলে? সোহেল চৌধুরী, তুমি আর এই বইটা হাতে নিবে না, আর লাইব্রেরিতে আমার অনুমতি ছাড়া ঢুকবে না। নিজুম কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিজুম মনে মনে ভাবতে থেকে, বেচারে আদরের শেষে কি হয়েছিল, এটাই তো জানতে পারলাম না। সারাদিন সে গল্পের
আদুরির কথা ভাবছিল। রাতে সেই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাতে ঠান্ডা লাগাতে ঘুম থেকে জেগে ওঠে নিজুম। দেখে জানলা দিয়ে বাতাস ঢুকেছে, তাই শীত করছে। নিজুম উঠে জানলার বন্ধ করতে যায়। সে জানলার পাশে যেতেই দেখে একটা মেয়ে বধূ সেজে তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়েছে। নিজুম খানিকটা ঘাবড়ে যায়। নিজুম বলে, উঠে, কে তুমি? এত রাতে কি করছো? নিজুমের কথা শেষ হতে সেই বধূ বেশে মেয়েটা নিজুমের দিকে তাকায়। নিজুম তার মুখের দিকে তাকাতে ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। দেখে তার চেহারা কেমন কালো দাগ পড়েছে আর চোখে রক্ত বের হচ্ছে। নিজুম, আমাকে সাহায্য করো। তারপর চেহারা কেমন কালো দাগ পড়ে বধূবেশী মেয়েটার এমন আর্তনাদ নিজুমকে নাড়িয়ে তুলল। কিন্তু নিজুম সেই মেয়েটির দিকে তাকাতে সাহস পেল না। সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে বিছানায় গিয়ে গুটি গুটি মেরে শুয়ে থাকে। রাতটা কোনো রকমে পার করে সে। সকালে উঠে সে এই ব্যাপারে কাউকে কিছু বলল না। নিজুম তার নতুন কলেজে যায়। কলেজে আজই তার প্রথম দিন। অনেক উৎসাহ নিয়ে কলেজের মেইন গেট দিয়ে ঢুকতে একটা ছেলে আচমকা কোথা থেকে এসে তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আরে কি হয়েছে? কে আপনি? আমার সাথে এমন আচরণ করার মানে কি? ছেলেটা নিজুমের কোনো কথা না শুনে তাকে নিয়ে সোজা একদল বখাটে ছেলের কাছে নিয়ে যায়। নিজুম বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা দরকার। অচেনা ছেলেটি এই বখাটেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, এই নে, তোদের নাকি এর মতো বউ দরকার, নে ধর, এনে দিলাম। নিজুমের সেই লোকগুলোর দিকে ভালো মতো তাকাতে সে তাদের চিনতে পারে। কলেজের বাইরে রিক্সা থেকে নামার সময় এই বখাটে ছেলেগুলো নিজুমের সাথে খারাপ আচরণ করেছিল। নিজুম বুঝতে পারে আসলে এর জন্যই ছেলেটা তাকে এভাবে নিয়ে এসেছে। অচেনা ছেলেটা আবারও বলে ওঠে, কি হলো, নিবি না? বখাটে ছেলেদের মধ্যে একজন। আরিফ ভাই, ভুল হয়ে গেছে আমাদের, দয়া করে মাফ করে দিন, আর এমন হবে না। ওহ, তার মানে ছেলেটার নাম আরিফ? নিজুম মনে মনে। আরিফ বখাটে ছেলেগুলো উদ্দেশ্য করে ওনার কাছে ক্ষমা চা, আর 10 বার কান ধরে উঠবোস কর। ছেলেগুলো নিজুমের কাছে এসে ক্ষমা চাইতে থাকে। নিজুম তো আরিফের দিকে তাকিয়েছে, চেনেন না জানি না, অথচ আমার জন্য কেন এমন করলো? বখাটেগুলো চলে যাওয়ার পর আরিফ নিজুমের দিকে ভুলেও তাকালো না, সোজা হেঁটে চলে গেল। নিজুম দাঁড়িয়ে আরিফের চলে যাওয়া দেখছে। আরিফ কলেজ থেকে বের হয়ে নিজুমের আর চোখে চলে যায়। আরে, ছেলেটা তো চলে গেল, ধুর, ধন্যবাদ দেওয়াটা হয়ে গেল। নিজুম ছেলেটার কথা চিনতে চিনতে ক্লাসে প্রবেশ করে। ভেতরে এসে দেখে সেই বখাটেগুলোর অন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করছে। নিজুমকে দেখে ভয়ে যেন তাদের প্রাণ যায় যায় অবস্থা। সাথে সাথে ছেলেগুলো ভদ্র হওয়ার বৃথা চেষ্টা করতে থাকে। নিজুম তাদের এইভাবে দেখে অনেক মজা পাচ্ছিল। কিন্তু যার জন্য এত কিছু, তার সাথে কথা বলতে পারেনি। সেদিন সারা কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছে নিজুম, কিন্তু কোথাও সেই ছেলেটিকে দেখতে পেল না। তাহলে ছেলেটা আসলে কোথা থেকে এলো আর কোথায় বা গেল? নিজুম বাড়িতে ফিরে আসে। বাকি সারাটা দিন শুধু আরিফের কথাই ভাবে। আরিফের উপর কি মায়া পড়ে গেছি আমি? নিজুম মনে মনে ভাবতে থাকে। গত রাতের কথা একবারও মনে হয়নি নিজুমের। সেই ভয়ঙ্কর চোখ, সেই অদ্ভুত হাসি, সব ভুলে গেছে সে। সেদিন রাতে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে নিজুম। হঠাৎ জানলায় বাড়ি খাওয়ার শব্দে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে জেগে উঠতে এক অজানা ভয় তাকে গ্রাস করে। হঠাৎ করে তার গত রাতের কথা মনে পড়ে যায়। নিজুম কিছুতেই জানলার দিকে যেতে নারাজ, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে থাকে। তাই এক পর্যায়ে বাধ্য হয়ে সে জানলার কাছে যায়। জানলার পাশে বা বাড়ির উঠোনে সেই দিনের মতো কোনো মেয়ে নেই। নিজুম স্বস্তির নিঃশ্বাস নিত। তড়িঘড়ি করে জানলা বন্ধ করতে শুরু করলো। হঠাৎ কেউ তাকে পেছন থেকে, অর্থাৎ রুমের ভিতর থেকে মাথার খোলা চুলগুলো সরিয়ে দিল। নিজুম ঘাবড়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। নিজুম বিছানায় এসে শুয়ে পড়ল। একটু পরে নিজুমের মনে হচ্ছিল কেউ হয়তো তার পাশে শুয়ে আছে। নিজুম ধীরে ধীরে এদিকে হেলান দিয়ে দেখে সেই কুৎসিত দেখতে মেয়েটা বধূ বেশে তার দিকে তাকিয়েছে। নিজুম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ আবারও চোখ খুলে দেখে কেউ নেই সেখানে। নিজুম কি করবে বুঝতে উঠতে পারছে না। এইভাবে 2 রাত চলতে থাকে। যদিও দিনের বেলায় সে এসব নিয়ে ভাবে না। নিজুম যখনই কলেজে যায় তখনই মনে হয় কেউ একজন ওকে ফলো করছে। এখন কি রাস্তায় আগে অনেক বখাটে নিজুমকে উত্ত্যক্ত করলো, এখন তারা নিজুমকে দেখলে অন্য কোনো মেয়েকে উত্ত্যক্ত করে না। নিজুম ব্যাপারটা ভালো লাগে। একদিন ও একটা বখাটে ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলো কেন তারা তাকে দেখে ভয় পায়। ছেলেটা উত্তর দেয়, আরিফ ভাই জানতে পারলে সমস্যা হবে, প্লিজ আপনি চলে যান। ছেলেটার কথা শুনে নিজুম বুঝতে পারে এই আরিফের কারণে হচ্ছে। এই তো, তোমাদের আরিফ ভাইয়ের ঠিকানাটা দেওয়া যাবে আমাকে? ছেলেটা একটু ভেবে নিজুমকে আরিফের ঠিকানা দেয়। নিজুম সেই দিন ঠিকানা অনুযায়ী চলে যায় আরিফকে খুঁজতে। রিক্সাওয়ালা তাকে একটা এতিমখানায় নামিয়ে দিয়ে বলে, নেন ম্যাডাম, আপনার ঠিকানা আইয়া পড়ছি। রিক্সাওয়ালার ভাড়া চুকিয়ে নিজুম ধীরে ধীরে এতিমখানায় প্রবেশ করে। হঠাৎ দূর থেকে একটা ছোট্ট ছেলে নিজুমকে দেখতে পেয়ে ছুটতে আসে আর জোরে জোরে বলতে থাকে, এই ভাবি এই ছেড়ে। বাচ্চাটার কথা শুনে আরও গোটা 50 বাচ্চা দৌড়ে নিজুমকে ঘিরে তুলল। নিজুম বুঝতে পারছে না তাকে দেখে সবাই ভাবি কেন বলে। হঠাৎ ঘর থেকে আরিফ বেরিয়ে এসে সব বাচ্চাকে থামিয়ে দেয় আর বলে, যাও তোমরা খেলা করো। নিজুম, এই বাচ্চারা আমাকে চিনল কেমন করে? আরিফ, আরে বাচ্চা, ওর ছোটরা কি বলতে কি বলেছে বিষয়টা ঘুরিয়ে। তা আপনি হঠাৎ এখানে কি মনে করেন? নিজম, সেদিন আমার এত বড় উপকার করলেন, একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ দিল না, তাই ধন্যবাদ দিতে আসলাম। ও,
আচ্ছা, প্রথমবার যেহেতু এসেছেন, না আজ না, অন্য একদিন আসবো ইনশাআল্লাহ। এই বলে আরিফকে বিদায় জানিয়ে নিঝুম চলে যায়। আরিফ ছেলেটা সত্যিই খুব ভালো, কেমন করে এতিম বাচ্চাদের নিজের করে নিয়েছে। আরিফের কথা যত ভাবে ততই তার প্রেমে পড়ে যায় নিঝুম। সে প্রায় সেই এতিমখানায় যেত। এতিম বাচ্চাদের নিঝুমকে আপন করে নিয়েছে। আরিফ তো আগে থেকে নিঝুমকে চায়, সেটা নিঝুম ভালো মতো জানে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারে না। নিঝুম একদিন বিকালে গিয়ে দেখে তার বাসার জায়গাতে কে যেন গোলাপ রেখে গেছে। নিঝুম গোলাপ অনেক পছন্দ, তাই সে সেই গোলাপটা তার ব্যাগে নিয়ে নেয়। বাড়িতে এসে পড়তে বসে হঠাৎ গোলাপটি ব্যাগ থেকে বের হয়ে তার ঘ্রাণ নিতে থাকে নিঝুম। এত সুন্দর ঘ্রাণ, তাও আবার গোলাপে। নিঝুম দুইবার ঘ্রাণ নিতে হঠাৎ তার ঘুমে চলে আসে যায়। নিঝুমের বাবা সোহেল চৌধুরী পুরানো লাইব্রেরিতে বই পড়ছিল। হঠাৎ আলমারি থেকে একটা বই নিচে পড়ে যায়। সোহেল চৌধুরী দেখে ঘরে বাতাস নেই, আবার সে ছাড়া অন্য কেউ লাইব্রেরিতে নেই। তাহলে বইটা পড়লো কিভাবে? যাই হোক, সে বইটি তুলতে গিয়ে দেখে আদুরির বইটি। আরে, এটা তো আমি মাটিতে নিচে পুঁতে দিয়েছিলাম, এখানে কীভাবে আসলো? হঠাৎ বইটি নিচ থেকে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। উল্টাতে উল্টাতে একদম শেষে গিয়ে থেমে যায়। সোহেল চৌধুরী দেখে একটা মেয়ের ছবি দেওয়া সেখানে। ভালো মতো তাকাতে সে চমকে যায়। আরে, এটা তো তার মেয়ে নিঝুমের ছবি। সোহেল চৌধুরী খারাপ কিছু হবে আন্দাজ করতে পেরে নিঝুমের রুমে চলে যায়। নিঝুমের সারা ঘর অন্ধকারে ভরা। সোহেল চৌধুরী লাইট জ্বালাতে চেষ্টা করলো, দেখে লাইট কেটে গেছে। নিঝুম, মা আমার, তুই কোথায়? সোহেল চৌধুরী মোবাইলে আলো দেখতে পেল ঘরের এক কোণে নিঝুম গুটি গুটি মেরে বসে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিঝুমকে দেখতে নিঝুম মাথা উঠায়। এটা কি? নিঝুমের সারা মুখে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক একটা পুরনো বিয়ের শাড়ি তার গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলোভাবে আছে। নিঝুম, মা তোর এ কি হলো? পরক্ষণে এক ভয়ানক আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। নিঝুমের মুখে গোঙানির শব্দ, আর কি যেন ফিসফিস করে বলছে। সোহেল চৌধুরী নিঝুমকে স্পর্শ করতে নিঝুম তাকে শূন্যে ছুঁড়ে ফেলে। এত শক্তি একটা স্বাভাবিক মেয়ের শরীরে অসম্ভব। সোহেল চৌধুরী নিঝুমকে বললেন, কি হয়েছে মা তোর? আমি তোর বাবা, তুই এমন করছিস কেন? কে নিঝুম? আমি নিঝুম নই, আমি আদুরি। সোহেল চৌধুরী নিঝুমের মুখে এমন কথা শুনে চমকে যায়। নিঝুম তার কি হয়েছে? সোহেল চৌধুরীর কথার কোনো উত্তর না দিয়ে নিঝুম সোজা বের হয়ে যায়। সোহেল চৌধুরী বাধা দিতে গিয়েও ব্যর্থ হলো। নিঝুমের গায়ে এক অদ্ভুত শক্তি চলে এসেছে। সোহেল চৌধুরী বুঝতে পারে আদুরের আত্মা ওর শরীরে ভর করেছে। নিঝুম বাড়ি থেকে বের হয়ে হঠাৎ কোথাও মিলিয়ে যায়। সোহেল চৌধুরী দৌড়ে লাইব্রেরিতে এসে এবং সেই বইটি খুঁজতে থাকে। মাত্র বইটা রেখে গেছেন তিনি, অথচ বইটা আর দেখা পাচ্ছে না। অনেক খোঁজার পর বইটি পেলেন তিনি। এরপর বইটির পাতা উল্টাতে থাকেন। কিন্তু এ কি, বইটির সব পাতা সাদা, কোথাও কিছু লেখা নেই। শৈলচাঁদে কী করবেন বুঝে উঠতে পারছে না। বইটি পাশের টেবিলে রেখে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছেন শৈল চৌধুরী। নিজুম কোথায় গেল? ওর কোনো ক্ষতি হবে না তো? হঠাৎ তিনি লক্ষ্য করলেন টেবিলে রাখা বইটির পাতা নিজে নিজে উল্টাচ্ছে। শৈল চৌধুরী নড়ে চড়ে বসলো। বইটির পাতা হঠাৎ একদম শেষের দিকে গিয়ে থেমলেন। শৈল চৌধুরী দেখলেন একটা ছেলের ছবি প্রিন্টিং করে দেওয়া সেখানে। ছেলেটা কে তিনি কখনো দেখেননি, তবে এই ছেলেটা কে হতে পারে? ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারেননি শৈল চৌধুরী। নিজুমের চিন্তায় সে ক্লান্ত হয়ে আছে। হঠাৎ বাইরে থেকে কারো চিৎকার শুনে দৌড়ে বের হন সোহেল চৌধুরী। দরজার সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সেটা দেখেই তাদের বাড়ির কাজ করা করিম চাচা চিৎকার দিয়ে উঠছেন। সোহেল চৌধুরী মেয়েটার পাশে যেতে দেখে মেয়েটা আর কেউ নয়, তারই মেয়ে নিঝুম। করিম চাচা আর সোহেল চৌধুরী দুজনে ধরাধরি করে নিঝুমকে ঘরে নিল। নিঝুমের জ্ঞান ফিরলে সে কিছু বলতে পারে না তার সাথে কী হয়েছিল, শুধু বলে নিঝুম প্রায় রাতে একটা মেয়ে বধূ বেশে তার উঠোনে চলাচল করতে দেখে। সোহেল চৌধুরী বুঝে দেয় এটা আদুরের আত্মা ছাড়া আর কেউ নয়। সে বুঝতে পারে সেই দিন ভুলের জন্য আজ এই বিপদ। সেদিন ছিল রবিবার। সোহেল চৌধুরী একজন বইপ্রিয় লোক। প্রায় সে নতুন নতুন বই কিনে আনে, আর সেগুলো শোভা পায় তার পুরনো লাইব্রেরিতে। ঠিক সেদিন বই কিনতে যায় একটা অদ্ভুত দোকানে। সেখানে গিয়ে দুইটা বই কিনেন। যখন ফিরে আসছিলেন ঠিক তখনই তার নজর যায় ধুলোবালি জমা একটা পুরনো বইয়ের দিকে। তিনি বইটা হাতে নিতে দোকানদার তাকে সেই বইটা দিতে অস্বীকার করেন। সোহেল চৌধুরী এক কথার লোক, তিনি একবার যেহেতু বলেছেন এই বইটা কিনে নেয়, এক প্রকার জোর করে। সেই দিন বইটা বাড়িতে নিয়ে এসে স্ত্রী নিঝুমের মাকে দেখালেন। সাবিনা বেগমের ইচ্ছে জাগে বইটি পড়ার। বইটির নাম যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। বইটার নাম আদুরি। সেদিন রাতে মিসেস সাবিনা বেগম বই পড়ছিলেন, পাশেই তার 3 বছরের মেয়ে নিঝুম ঘুমাচ্ছিলেন। বইটি নিষিদ্ধ কিছু করার পরপর হঠাৎ মিসেস সাবিনা বেগম দেখতে পায় তাদের বাড়ির উঠোনে জানলার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছে। মেয়েটার গায়ে বধূর সাজ, যদিও ময়লা পোশাক। সাবিনা বেগম এগিয়ে যান বিষয়টি দেখতে, কিন্তু অন্ধকারে ভালো মতো দেখা যাচ্ছে না। হঠাৎ সেই বধূবেশী মেয়েটা মিসেস সাবিনার দিকে তাকাতে তার শরীর থমকে যায়। সাবিনা বেগমের চোখ ওই মেয়েটির চোখে চোখ পড়তে চোখ আটকে যায়। সাবিনা বেগমের চোখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। সোহেল চৌধুরী অফিস থেকে ফিরে রুম খুলতে দেখে সাবিনা বেগমের নিথর দেহ, চোখগুলো খোলা অবস্থায়
রয়েছে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস নিয়ে সোহেল চৌধুরী নিজুমের পাশে বসে। এই বইটার জন্য নিজুমের মায়ের মৃত্যু হয়েছে, এখন আবার নিজুমের এই অবস্থা। সোহেল চৌধুরী নিজেকে দোষী মনে করেন। সে এই বইটা অনেকবার দূরে ফেলে দিয়ে আসলেও হঠাৎ করে তার লাইব্রেরিতে বইটা আবার কোথা থেকে চলে আসে। নিজম একটা সুস্থ হলে বিকেলে আরিফের সাথে দেখা করতে এতিমখানা যায়। আরিফ পত্রিকা পড়ছিল। নিজম তার পাশে যেতে পত্রিকাখানা রেখে নিজমের সাথে গল্প করে। নিজম গত রাতের সকল ঘটনা এবং তার মায়ের মৃত্যুর রহস্য সব বলে আরিফের কাছে। আরিফ সব শুনে অবাক হতে থাকে আর আদুরির জীবনের কাহিনী শুনে। আরিফ: আচ্ছা নিজম, শেষ পর্যন্ত কি আদুরি মারা গেছিল? নিজম: জানি না, বইয়ে শুধু এতটুকুই লেখা ছিল। আর কাল রাতে শেষবার যখন বইটি খুলেছিলাম তখন একটা অপরিচিত লোকের ছবি দেওয়া ছিল সেখানে। আরিফ নিজমকে বসিয়ে চা বানাতে যায়। হঠাৎ নিজমের পাশে থাকা পত্রিকার দিকে চোখ যেতেই চিৎকার দিয়ে উঠল। আরিফ দৌড়ে নিজমের কাছে গেল। আরিফ: কী হয়েছে তোমার? নিজম: এই পত্রিকার দিকে দেখো, এই সেই লোক যাকে আমি কাল রাতে আদুরির বইয়ে দেখেছি। আরিফ পত্রিকা হাতে নিয়ে দেখে গতরাতে সেই ব্যক্তি কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। নিজম ঘাবড়ে যায়। আজ তাকে যখন তার বাবা দরজার সামনে পড়ে থাকতে দেখে তখন নিজম রক্তাক্ত অবস্থায় ছিল। লোকটিকে আমি মেরেছি? নিজম হঠাৎ বলে ওঠে। আরিফ: কী যাতা বলছো তুমি? নিজম: হ্যাঁ, তুমি ভালোভাবে তাকাও, ছবির লাশটার দিকে তাকাও, দেখো পাশে আমার ওড়না পড়েছে, হয়তো সে আমার শরীরে ভর করে লোকটাকে মেরে দিয়েছে। নিজম কান্না করতে থাকে আর নিজেকে খুনি ভাবতে থাকে। আরিফ নিজমকে বলে সেই বইটা সে দেখতে চায়। নিজম আরিফকে নিয়ে তাদের বাড়িতে আসে এবং সে পুরনো লাইব্রেরিতে ঢুকে। লাইব্রেরি ঢুকতে ঢুকতে নিজমের বাবা সোহেল চৌধুরী আরিফের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। আরে, এটা তো সেই ছেলে যার প্রিন্টিং বইটাতে সে দেখেছিল। সোহেল চৌধুরী আরিফের হাত ধরে ফেলে। আরিফ চমকে যায় লোকটির এমন কর্মকাণ্ড দেখে। নিজম আরিফের দিকে তাকিয়ে বলে, উনি আমার বাবা। আরিফ কৃতজ্ঞতা সহকারে সালাম দিল সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরী আরিফের পা থেকে মাথা পর্যন্ত দেখে সবাইকে অবাক করে দিয়ে বলে, তোমাকে আমি খুঁজছিলাম, তোমার সাহায্য দরকার আমার মেয়ের জীবন বাঁচাতে। আরিফ আর নিজেও সোহেল চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকায়। সোহেল চৌধুরী: হ্যাঁ, আমার ভুল হতে পারে না, তুমি সেই ব্যক্তি যে এই অশুভ বইটার রহস্য বের করতে পারে। নিজম ওর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি এসব কি বলছো? আর তুমি আরিফকে চেনো কেমনে? সোহেল চৌধুরী নিজম ও আরিফ সেদিন রাতের ঘটনা সব খুলে বলে। এই বইয়ের সাথে নিশ্চয়ই আরিফের কোনো সম্পর্ক আছে, না হলে ওর প্রিন্টিং আঁকা থাকবে কেন এই বইয়ে? আরিফ অধীর আগ্রহ অপেক্ষা করে কখন সেই আশ্চর্য বইটিকে সে দেখতে পাবে। তাই নিজমকে ইশারা করে বইটা সে দেখতে চায়। নিজম আর ওর বাবা মিলে পুরো লাইব্রেরি খুঁজে কিন্তু বইটি পায় না। হঠাৎ করে আরিফ লক্ষ্য করে লাইব্রেরির ঠিক কোনায় একটি বই পড়ে আছে। সে আগ্রহ নিয়ে বইটা তুলে নিলে অবাক করে দিয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আবহাওয়াটা বদলে যায় সাথে সাথে। ঝড় হওয়ার সারা লাইব্রেরিতে বই এদিক ওদিক পড়তে থাকে। আরিফ আধোয়ালোয় দেখতে পায় বইটি খাপে সুন্দর করে বড় বড় লেখা আছে আদুরি। নামটা আগেও শুনছিলাম। মনে মনে আরিফ বলে ওঠে, এই নামটা এত পরিচিত লাগছে কেন? মনে হচ্ছে অনেক দিনে চেনা কারো নাম এটা। হঠাৎ আরিফের হাতে থাকা বইটি পাতা উল্টাতে থাকে। আরিফ অবাক হয়ে দেখে একটা লোকের মাথা বিহীন ছবি প্রিন্টিং আছে আঁকা। ছবিটি দেখে আরিফ চমকে যায়। বইটা তার হাত থেকে পড়ে যায়। ঘর অন্ধকার হতে তিনজন পৃথক পৃথক জায়গায় রয়েছে। হঠাৎ নিজম চিৎকার শুনে আরিফ দৌড়ে তার শব্দ অনুসরণ করে সেদিকে যায়। এ কি! নিজমের পাশে পড়ে আছে সোহেল চৌধুরীর মাথার বিহিত নিথর দেহ, আর তার পাশে ধারালো হাতে দাঁড়িয়েছে নিজম। আরিফ দৌড়ে গিয়ে নিজমের চেতনা ফেরলো। এটা কিভাবে হলো? আরিফ নিজমকে জিজ্ঞাসা করতে নিজম জ্ঞান হারিয়ে ফেলে। আরিফ বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। পুলিশকে জানাবে, কিন্তু পুলিশ এসে তো নিজমকে খুনি ভেবে ধরে নিয়ে যাবে। আমি তো জানি নিজম তার বাবাকে খুন করতে পারে না। আরিফ ভেবে ভেবে দিশেহারা হয়ে যাচ্ছে। নিজমের মুখে পানের ছিটা মারলে আস্তে আস্তে চোখ খুলে নিজম। পাশেই তার বাবার লাশ দেখে আত্মচিৎকারে ফেটে পড়ে নিজম। আরিফ তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু এইভাবে আর কারো প্রাণ যেন না হয়। সোহেল চৌধুরীর মৃতদেহ আরিফ ও এতিম বাচ্চাদের সাথে নিয়ে দাফন সম্পন্ন করে দেয়। নিজম অনেক ভেঙে পড়ছে। তার বাবার খুন তার হাতে হয়েছে, সে নিজেকে কি করে ক্ষমা করবে? আরিফ নিজমের পাশে বসে বলে, যা হয়েছে সব দুর্ঘটনা, তাতে তোমার কোনো হাত নেই। তোমার কোনো ক্ষতি বা অন্য কারো ক্ষতি করার আগে আমি চাই এই বইটার রহস্য বের করতে। নিজম আরিফের কথার একটা দীর্ঘশ্বাস ফেলে। সেদিন রাতে আরিফ নিজমকে একা ছাড়তে চাইলেও তাই ওকে নিয়ে এতিমখানায় আসে। রাতে হঠাৎ পাশের রুম থেকে চিৎকারের শব্দ পেয়ে আরিফের ঘুম ভেঙে যায়। পাশের রুমে তো নিজুম রয়েছে, ওর আবার কিছু হলো না তো? দৌড়ে রুমের দিকে এগোতে আরিফ দেখতে পায় তার সামনে একটা মেয়ে বধূ বেশে দাঁড়িয়েছে। অনেক চেনা কেউ। মেয়েটার দিকে তাকিয়ে আরিফের চোখ আটকে পড়ে যায়। আরিফের সারা শরীর অজানা আনন্দ ভরেছে। এজন্য এক অদ্ভুত সুখ। এই আনন্দ আগেও হয়েছিল আরিফের, কিন্তু কোথায় হয়েছে মনে নাই। আরিফ নিজেকে এই অচেনা কিন্তু পরিচিত মুখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলে। মেয়েটা তার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়েছে। কে এই মেয়ে? আরিফের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
মেয়েটার অদ্ভুত সুন্দর মুখের হাসি, চোখের কোণে জমে থাকা পানি হতে দুফোঁটা তার গালে পড়াতে আরও মায়াবতী লাগছে তাকে। আমাকে চিনতে পেরেছো? মেয়েটির মুখে এমন কথা শুনে হকচকে গেল আরিফ। সে নিজুমের কথা ভুলে গেছে পুরো। আরিফ, তোমাকে না চিনলেও কেন জানি না মনে হচ্ছে তুমি আমার হাজার বছরের চেনা কেউ। মেয়েটার মুখের হাসির তেজ আরও একটু বেড়ে গেল, চোখে মুখে তার আনন্দের ছায়া। হয়তো হাজার বছরে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দ। আদুরি, তোমার নাম আদুরি, হ্যাঁ, শুধু তোমার। আরিফ আদুরির কথা শুনে চোখের মায়ে নিজেকে হারিয়ে ফেলে। হঠাৎ নিজুমের ধাক্কায় আরিফের হুঁশ ফেরে। আরিফ, তুমি এখানে কি করো? নিজুম বলে ওঠে। আরিফ, একটা মেয়ে ছিল এখানে, ওকে দেখে মনে হচ্ছে অনেক দিনের চেনা কেউ। নিজুম, কিন্তু এখানে তো কোনো মেয়ে নেই। আর ছিল না। আরিফ ভাবলো হয়তো তার মনের ভ্রম হতে পারে, তাই আর কথাটা এগিয়ে না নিয়ে নিজুমকে বলে, আরিফ, তুমি চিৎকার দিয়েছিলে কেন? নিজুম, একটা খারাপ স্বপ্ন দেখেছি। একটা লোককে আমি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলেছি, এটা দেখার পর চিৎকার দিয়ে উঠি। আরিফ নিজুমকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে পাঠিয়ে দেয়, নিজের রুমে ফিরে আসে। তার মনে শুধু একটাই কথা ভাসছিল, একটু আগে যেই মেয়েটাকে দেখলাম, এটা কি সত্যিই নাকি আমার মনের ভুল, নাকি সত্যি করে আদুরি এসেছিল? আর কে বা এই আদুরি যার নামটা এত পরিচিত লাগে? এই নিজুমের পড়া সেই বইটা আদুরি নয় তো আবার? আরিফের এই কথা মনে করার সাথে সাথে উঠে সে বইটার কাছে যায়। ড্রয়িং রুমের টেবিলে রাখা ছিল বইটা। ড্রিমের আলোয় আলোয় দেখা যাচ্ছে বইয়ের মোড়কে লেখা আদুরি নামটা। বইটা স্পর্শ করার আগে আচমকা বইটা টেবিল থেকে নিচে পড়ে যায়। আজব ব্যাপার, ঘরে তো কোনো বাতাস নেই, তাহলে বইটা পড়লো কিভাবে? বইটা হয়তো আরিফের হাতে ধরা দিতে চায় না, কিন্তু আরিফও নাছোড়বান্দা। সে নিচু হয়ে বইটা তুলতে যাবে, তখন বইটা নিজে নিজে পেজ উল্টাতে থাকে। প্রতিবারের মাত্র এবারও শেষে গিয়ে থেমে যায়, আর একটা অচেনা লোকের পেন্টিং দেখা যায়। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়ছে, এটা তো কার্তিক দা, মনে মনে বলল আরিফ। লোকটা হিন্দু হলো আরিফকে অনেক ভালোবাসতো। এই তো সেদিন রাতে এতিমখানার জন্য কতগুলো টাকা দিয়ে গেল। কিন্তু এই লোকটার একটা বিষয় ভালো থাকে না আরিফের। সে প্রায় আরিফকে একটা ফাইলের কথা বলে। সেদিনও এসে আরিফকে ডেকে গেল। কার্তিক, এ আরিফ, ভাই তুই কিভাবে ভুলে গেলি সেই ফাইলের কথা? ওটাতে আমার অনেক দরকারি কাগজ ছিল। তুই একটু মনে করে দেখ না ভাই, কোথায় রেখেছিস ফাইলগুলো? আরিফ, আরে কার্তিক দা, তুমি কোন ফাইলের কথা বলো আমি নিজেও জানি না। আর এমন কোনো ফাইল নেই আমার কাছে। সেদিন কার্তিক আরিফের সাথে রাগারাগি করে সেখান থেকে বের হয়ে যায়। কয়েকদিনও হলো সে আর আসে না। আরিফ এগুলো ভাবতে ভাবতে বইটার পাশে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে কেউ এসে খবর দেয় কার্তিক মারা গেছে, গতরাতে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করছে। কিন্তু পুলিশ বলছে এটা আত্মহত্যা না, এটা নাকি মার্ডার। পাশেই নিজুম শুনেছিল সব, দৌড়ে আরিফের কাছে এসে কার্তিকের ছবি চায় নিজুম। আরিফ মোবাইলে আরিফ মোবাইল বের করে নিজুমের কার্তিকের ছবি দেখে। ছবির দিকে তাকিয়ে নিজুম থমকে যায়। নিজুম, আরিফ আবারও কারো খুন করেছে আমি? কাল রাতে স্বপ্নে আমি এই লোকটাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিছি। আরিফ, নিজুম, এটাকে স্বপ্ন দেখছো? কিন্তু স্বপ্ন একটাই, কাল রাতে কার্তিকের ছবি বইটাতে দেখা যায়। তোমার স্বপ্নে কার্তিকের দেখা, নিশ্চয় কোনো সম্পর্ক আছে এই বইটার সাথে। আরিফ আর নিজুম সারাদিন এই কথা ভাবে। সেই সাথে আরিফ আর নিজুম একসাথে বসে গল্প করে। হঠাৎ পাশের রুম থেকে কিছু একটা পড়ার আওয়াজ। আরিফ বিষয়টা দেখার জন্য সেই রুমে গিয়ে দেখে একটা কালো বিড়াল বসে আছে। আরিফ বিড়ালটাকে তাড়িয়ে দিবে, আবার নিজুমের কাছে আসে। আরিফ মনে মনে ভাবে আজ নিজুমকে তার ভালোবাসার কথা জানাবে। কি মনে করবে নিজুম? কিন্তু আমি জানি নিজুমও আমাকে পছন্দ করে। আজকেই বলে দিবে, যা হয় পরে দেখা যাবে। আরিফ কথাগুলো ভাবতে ভাবতে নিজুমের পাশে এসে বসলো। নিজুম তখনও সেখানে বসে আছে, কিন্তু নিজুম সেই নিজুমের থেকে সম্পূর্ণ আলাদা। কেমন চুপসে গেছে ওর মুখখানা। খানিক আগেও আরিফ হাসি খুশি ভরা নিজুমকে দেখে গেছে। মাত্র কয়েক মিনিটে এত পরিবর্তন কিভাবে সম্ভব? আরিফ নিজুমকে উদ্দেশ্য করে বলতে শুরু করলে, আরিফ, নিজুম, আজ তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু দ্বিধাবোধ করছি কথাটা বলতে। জানি না কেমনভাবে নিবে তুমি, কিন্তু সত্যি বলতে তোমাকে সেই প্রথম দিন যেদিন কলেজের পাশে কয়েকটা ছেলে উত্ত্যক্ত করেছিল, সেদিন দেখাতে ভালো লেগে যায় আমার। আমার জীবনে পরিপূর্ণ করতে তোমার ভালোবাসা প্রয়োজন আমার। আমি তোমাকে ভালোবাসি নিজুম, আশা করি তুমি আমাকে ফেরাবে না। কথাগুলো শেষ করে আরিফ নিচের দিকে মাথা নামিয়ে রইল। হঠাৎ নিজুম রাগে ফুঁসতে থাকে। নিজুমের যত রাগ হয় তত যেন আকাশ বাতাস উথাল পাতাল শুরু হয়। এই জন্য নিজুমের রাগের সাথে প্রকৃতির কোথাও মিল আছে। হঠাৎ আবহাওয়া এতটাই খারাপ হতে থাকে যে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সব দুলতে থাকে। লাইটগুলো সব ভেঙে পড়ে চোখের নিমেষে। তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা কিভাবে ভাবলি? তুই শুধু আদুরির, আর কারো হতে পারবি না। নিজুমের মুখে অন্য কারো আওয়াজ শুনে আরিফ চমকে যায়। আরিফ, নিজুম, তোমার কি হয়েছে? ঠিক আছো তো তুমি? আমি নিজুম নই, আমি আদুরি, আমি আরিফের আদুরি। কথাটা বলে বিকট শব্দে বজ্রপাত হলো পাশেই। আরিফ ভয়ে চমকে যায়। সে ভয়ে ভয়ে নিজুমকে ধরতে যেতে নিজুম দূরে সরে যায়। আমি আবারও বলছি, আমি নিজুম নই, আমি আদুরি। আরিফ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো আদুরি নামে কাউকে চিনি না। কথাটা শেষ হতে না হতে সবকিছু ঠান্ডা হয়ে যায়। নিজুমের শরীরে থাকা আদুরি কাঁদতে থাকে। সত্যি তুমি আমাকে চিনছো না? সত্যি আদুরি নাম তোমার অপরিচিত? আরিফ, না, এটা সত্যি যে আদুরি নামটা আমার
বড় চেনা, কিন্তু কোথায় শুনেছি মনে পড়ছে না। নিজুমের শরীর থেকে আদুরি বের হয়ে আরিফের সামনে এসে দাঁড়িয়ে যায়। নিজুম সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আরিফ দৌড়ে গিয়ে নিজুমকে ধরে নেয়। আদুরি আরিফকে বলে গেছে, আমাকে তুমি ভুলে গেছো, কত ভালোবাসতে আমাকে আরিফ। সত্যি আপনাকে আমার অপরিচিত লাগে, কিন্তু কোথায় দেখেছি আমার কিছুই মনে নেই। আদুরির কথা শুনে কান্না করছে আর ভয়ঙ্কর চেহারায় মায়াময় উঠছে। আরিফ যদি সেদিন খেয়াল করে নিজুমকে ডাকতে থাকে। নিজুম চোখ খুলে আদুরি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ নিজুমকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসে। বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। কি একটা ফাইলের কথা বলা আছে তাতে, সেটার ব্যাপারে কথা জানতে চায় কেউ। সেই আরিফকে একটা পুরনো কেল্লাতে ডাকে। আরিফ ঠিক সন্ধ্যার দিকে নিজুমকে রুমে রেখে বেরিয়ে যায়। তখনই বইটা উল্টাতে থাকে এবং শেষের পাতায় একজনের ছবি ভেসে ওঠে। আরিফ সেদিন খেয়াল না করে সোজা বের হয়ে যায় বাসা থেকে। পুরনো কেল্লায় পৌঁছাতে আবার সেই অচেনা নাম্বার থেকে ফোন আসে। ভিতরে যেতে আরিফকে আরিফ ধীরে ধীরে কেল্লার মধ্যে ঢুকে পড়ে আর একটা পুরনো ঘরে যায়। ঘরটা বহু বছর আগে থেকে পরিচর্যা করা হয় না। হঠাৎ আরিফের চোখে একটা ফ্রেমে বাঁধানো ছবির দিকে যাওয়াতে চমকে যায়। আরে এটা তো আমি, আর পাশে এই মেয়েটাকে, আরিফ নিজে নিজে বলে। একটু সামনে গিয়ে দেখে মেয়েটা আর কেউ নেই, এটা আদুরি। আরিফের অবাক করা ছবিটা দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে, এই আদুরি মেয়েটাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে, আদুরি তোমার স্ত্রী। আরিফ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্কা নারী তার সামনে দাঁড়িয়ে আছে। মহিলাকে এর আগেও কোথাও যেন দেখেছে আরিফ, কিন্তু অনেক চেষ্টা করার পর সে মনে করতে পারে না। আরিফ, কে আপনি? মহিলাটি, আমি কে পরে জানা যাবে, আগে তোমার জানা উচিত তুমি কে। আরিফ মহিলাটির কথা শুনে হকচকে যায়। আরিফ, আপনি ঠিক কি বলতে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। মহিলা, সব বুঝিয়ে দিচ্ছি। আগে এটা জেনে রাখো, তোমার নাম কিন্তু আরিফ নয়, তোমার আসল নাম বীর সোহরাব চৌধুরী, আর তুমি এই কেল্লা জমিদারের একমাত্র সন্তান। আরিফ চমকে গেল। মহিলাটার থেকে আটকালো না। মহিলাটা আবার বলতে লাগে, আজ থেকে 25 বছর আগে জমিদার মহতার চৌধুরীর ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে সন্তান। তার নাম শখ করে রাখা হয় সোহরাব চৌধুরী। সোহরাব যখন ধীরে ধীরে বড় হবার সাথে সাথে একজন বীর যোদ্ধা হয়ে ওঠে। যেমন তার সাহসী, তেমন তার বুদ্ধিমত্তা। একদিন এলাকা ঘুরে গিয়ে ঝড়ের কবলে পড়ে বীর সোহরাব। ঝড় উপেক্ষা করে ঘোড়া ছুটিয়ে আসছিল। হঠাৎ নদীর পাড়ে একটা মানুষকে পড়ে থাকতে দেখে তিনি তার কাছে যায়। কাছে গিয়ে দেখে একটা মেয়ে, সারা শরীর রক্ত ভেজা, মনে হয় মারা গেছে। হঠাৎ জোরে একটা বজ্রপাত হটে মেয়েটার শরীর চমকে ওঠে। সৌরভ বুঝতে পারে মেয়েটা বেঁচে আছে, তাই তাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে চলে আসে। মহলে নিয়ে এসে অল্প দিনে সেরে ওঠে মেয়েটা। তার নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম আদুরি। ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হয় সোহরাব ও আদুরির মধ্যে। একদিন হঠাৎ সোহরাব আদুরির আসল পরিচয় জানতে চাইল। তার সাথে সেদিন কী হয়েছিল সব জানার ইচ্ছে হলো তার। আদুরি একটু চুপ হয়ে যায়। সে বলতে লাগলো তার পুরনো স্মৃতিগুলো, তার বাবা মা মারা যাওয়ার পর তার মামার বাড়িতে বড় হওয়া, পরিশেষে তার বিয়ে হয়েছিল সেই বিবাহিত স্বামী এবং তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে নদীর পাড়ে ফেলে রেখেছিল। সব বলতে বলতে চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়ে যায় আদুরির। সোহরাব তার আলতো হাতের ছোঁয়ায় চোখের পানি মুছে দেয়, আদর করে জড়িয়ে নেয় বুকে। সোহরাব আদুরিকে বিয়ের প্রস্তাব দেয়। আদুরি হ্যাঁ বলে দেয়। সে যে ভালোবেসে ফেলেছে সোহরাবকে। বিয়ের পর অনেক সুখেই কাটছিল দিনগুলো। একদিন হঠাৎ ফুলের বাগান গিয়ে ফুল গাছে পরিচর্যা করছিল। হঠাৎ পেছন থেকে কেউ ওর হাত ধরে নেয়। আদুরি চমকে উঠে তাকিয়ে দেখে তার আগের স্বামী মহিম আর তোর বন্ধুরা দাঁড়িয়ে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। আদুরি চিৎকার দিয়ে উঠল। সৌরভ চিৎকার শুনে বাগানে এসে দেখে আদুরির হাত ধরে আছে মহিম। সৌরভ দৌড়িয়ে গিয়ে মহিমকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আদুরিকে বুকে টেনে নেয়। মহিম বিষয়টি দেখে চমকে ওঠে। আসল স্বামী আদুরির আগের স্বামী সোহরাব আপন ফুফাতো ভাই। মহিম ভেবেছিল হয়তো আদুরি মারা গেছে, কিন্তু হঠাৎ সৌরভের সাথে দেখা করতে এসে আদুরি বাগান পরিষ্কার করে। এই মহিম ভাবলো হয়তো আদুরি কোনো রকমে বেঁচে গিয়ে এখানে চাকরের কাজ করছে। মহিম চমকে উঠে জিজ্ঞাসা করলো, সৌরভ, এই নষ্ট মেয়েটি এখানে কি করছে? সৌরভ ঠাস করে মহিমের গালে থাপ্পড় দেয়। সৌরভ, নষ্ট কারে বলছিস? ও আমার স্ত্রী। সৌরভের কথা শুনে মহিম চমকে যায়। যদি আদুরি এখন সৌরভকে সব বলে দেয় সে কি কি করছে আদুরির সাথে। মহিম সৌরভের কাছে ক্ষমা চায়। আদুরি যখন শুনে মহিম সোহরাবের ফুফুতো ভাই, তখন সৌরভ কষ্ট ভেবে পুরোনো ঘটনা চাপা রেখে যায় মনের ভিতর। সৌরভ আদুরির হাত ধরে ঘরে চলে যায়। মহিম তাদের চলে যাওয়া দেখছিল আর মনে মনে ভয় পাচ্ছিল যদি আদুরি সৌরভকে সব বলে দেয়। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলে আদুরি সৌরভকে কিছুই বলে না দেখে মহিম মনে মনে খুশি হয়। একদিন সৌরভ তার এলাকায় ঘুরছিল। কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারেনি। বাড়ির পথে পা বাড়াতে মহিমের এক বন্ধুর সাথে দেখা হয় সৌরভের। মহিমের ওই বন্ধুটিও সেদিন আদুরিকে ধর্ষণ করেছিল। সে সৌরভের কাছে বলে, আদুরি একটা, সে অর্থের বিনিময়ে, আর তাকে আপনি বিয়ে করছেন। সৌরভের কথাগুলো শুনে রেগে আগুন হয়ে যায়। মহিমের বন্ধু তাকে বিশ্বাস না
বলে আপনি মহলে যান আর সব নিজের চোখে দেখতে পাবেন। সৌরভ মহিমের বন্ধুকে আটক করার নির্দেশ দেন। সৌরভ বাড়ি ফিরে নিজের ঘরে যেতে চমকে ওঠে। দেখে তার ফুফুতো ভাই মহিমের সাথে শুয়ে আছে আদুরি। সৌরভের মাথায় আকাশ ভেঙে করে কি করবে বুঝে উঠতে পারছে না সে। তার সারা শরীর ঘেমে গেছে। বন্দুকটা হাতে নিয়ে সজোরে আঘাত করে মহিমকে। মহিম নিচে পড়ে যায়। আদ্রি ঘুম থেকে জেগে ওঠে। আদ্রি বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কেন সৌরভ এমন করছে। সৌরভ মহিমকে পিটিয়ে এলাকা থেকে বের করে দেয় আর নির্দোষ আদ্রি কিনা জানেই না তার কাছে মহিম এখনো শুয়েছে। সৌরভ আদর্শের উদ্দেশ্য করে বলে, তুই একটা নষ্ট মেয়ে, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। যা, এই মহলে তোর মতো নষ্ট মেয়ের জায়গা নেই। আতুরি রেশমি কালো চুল কেটে দিয়ে তাকে অনেক অপমান করে মহল থেকে বের করে দেয়। অশ্রুসিক্ত নয়নে আদুরি বের হয়ে আসে মহল থেকে। একা একা পথ চলতে থাকে আদুরি। দিন ফুরিয়ে রাত আসে। আদুরির ক্লান্ত ভরা শরীরটা একটা গাছের গুড়ির সাথে হেলিয়ে দেয়। হঠাৎ মহিমা তার বন্ধুরা আদুরিকে ঘিরে পড়ে। আদুরি কান্না করতে করতে বলে, কি ক্ষতি করেছে আপনার? আমার ক্ষতি করতে কি একটু বিবেকে বাধে নেই? মহিমা তার বন্ধুরা হাসতে থাকে আর বলে, এটা তো আমাদের একটা চাল ছিল, তুই ওই মহলে থাকলে আমার সমস্যা, তাই তোকে বের করানো এই একটা পথ বেছে নিছে। ওদের মধ্যে একজন আদুরির শাড়ি ধরে টানতে লাগলো। আদুরির গায়ে শক্তিটাও নেই নিজেকে ছাড়ানো। হঠাৎ কেউ একজন আদুরির উপর থেকে লোকটাকে হ্যাঁচকা টান মেরে ফেললো। আদুরি তাকে দেখে সৌরভ দেখছে। সৌরভ হাঁটু গেড়ে আদুরির কাছে ক্ষমা চাইলো আর বলল, আজ যখন তোমাকে বের করে দিলাম তখন ওদের মধ্যে থাকা আরও একজন যাকে আমি বন্দি করেছি সে আমাকে সব বলেছে। আদুরির অশ্রুভরা নয়নে খুশিতে আরও ভরে ওঠে। সৌরভকে বুকে জড়িয়ে নেয়। হঠাৎ সৌরভ আত্মচিৎকার দিয়ে ওঠে। পেছন থেকে তার মাথায় বাড়ি মারা হয়েছে। পরপর কয়েকটা বাড়ি খেয়ে জমিনে লুটিয়ে পড়ে সৌরভ। আদুরি আত্মচিৎকারে আকার জমিন একাকার হয়ে যায়। আল্লাহ গো, আমার সাথে কেন এমন হলো? ছোটবেলায় বাবা নিয়ে গেল, সুপ্ত জীবন শেষ শুধু সম্বলটা ছিল আমার স্বামী, তাকেও নিয়ে গেলা। আদুরি এমন আত্মহত্যায় পাষাণটা মহিমের কানে পৌঁছানে। সে আদুরি হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে থাকে আর ধর্ষণ করে মেরে ফেলে। এইটুকু বলে মহিলাটা কান্না করতে থাকে। সাদা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে আলতো করে। আরিফ এতক্ষণ চুপ করে ছিনছিল। সে ভাষা হারিয়ে ফেলছে, কি বলবে আরিফ। তারপর সোহরাব কি মারা গেছিল? মহিলাটা সোহরাব আর কেউ নয়, তুমি নিজেই বীর সৌরভ চৌধুরী। তোমার মাথায় আঘাতের কারণে তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছো। আরে বিশ্বাস করতে পারে না, কিন্তু না, বিশ্বাস করেও পাচ্ছে না। সে তার পরিচয় বা পরিবারকে চেনে না। একটা লোক তাকে হাসপাতাল থেকে এই এতিমখানায় এনে কাজ দিয়েছে। এছাড়া গত কয়েকদিনের ঘটনা, আদুরি নামে সেই অদ্ভুত মেয়েটা, নিশ্চয়ই এর সত্যতা আছে। মহিলাটি আরিফের হাত ধরে একটা ফাইল দেয় আর বলে, এই ফাইলটা অনেক কষ্টে আগলে রেখেছে। এখানে তোমার সব সম্পত্তির দলিল আছে। আরিফ বুঝতে পারে কার্তিক হতে এই ফাইলটার কথাই তাকে বারবার বলেছে। তার মানে কার্তিকের সাথে আমার আগের থেকে সম্পর্ক। মহিলা আরিফের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে সে তার পরিচয় দেয়। এই মহিলাটা আর কেউ নয়, আরিফ অর্থাৎ বীর সৌরভ চৌধুরীর মা। এই কথা বলে মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ বুঝতে পারে তার মা মারা গেছেন। আরিফ দ্রুত ওই কেল্লা থেকে বের হয়। সেভাবে সেই বইটাতে আরও অনেক কিছু লেখা থাকতে পারে তার বিষয়ে। বইটার বাকি অংশ আমাকে পড়তে হবে। ভাবতে ভাবতে আরিফ বাসায় চলে আসে। ঘরে নিজুমকে দেখছিল না, সে হয়তো নিজুম বাইরে গেছে। আরিফ সোজা সেই বইটার কাছে যায়। দেখে মেঝেতে খোলা অবস্থায় পড়ে আছে বইটা। পাশে যেতে চমকে ওঠে আরিফ। বইয়ের একদম শেষের পাতায় নিঝুমের প্রিন্টিং। আরিফ ঘাবড়ে যায়, তাহলে কি নিঝুমের কোনো বিপদ হলো? আরিফ নিঝুমকে খুঁজতে লাগলো। সারা বাড়ি খোঁজার পর নিঝুমকে না পেয়ে আরিফ দিশেহারা হয়ে যায়। তাহলে কি নিঝুমের কোনো বিপদ হলো? হঠাৎ অচেনা নাম্বার থেকে আরিফের ফোনে কল আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, কী খবর বীর সোহরাব চৌধুরী? আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আর আমার নাম যে সোহরাব সেটা আপনি কেমন করে জানেন? অচেনা লোক, আমি কে তা তুই ভালো করেই জানো সোহরাব। এর আগেও নিজের ভালোবাসার মানুষের কথা একবার ভাবো। আরিফ, তার মানে নিজুম আপনার কাছে? দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। আরিফের কথা শুনে লোকটি ফোনার ওপাশ থেকে হাসতে লাগলো। লোকটা, মারবো না, কিন্তু তোকে এর জন্য আমাদের কিছু দিতে হবে। আরিফ, আপনি যা চান সব পেয়ে যাবেন, শুধু আমার নিজুমের কোনো ক্ষতি করবেন না। লোকটি, আমার তেমন কিছু চাই না, শুধু তো সব সম্পত্তির কাগজ আর সব আমার নামে লিখে দিবি, ব্যাস। আরিফ লোকটার কথায় রাজি হয়ে যায়। লোকটা তাকে একটা ঠিকানা দেয় আর সেখানে আরিফকে কাগজ সহ আসতে বলে। আরিফ বেরিয়ে পড়ে সাথে সাথে। লোকটার দেওয়া ঠিকানায় যখন পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। আরিফ দেখতে পায় একটা খুব পুরনো ভাঙা বাড়ি। সে ভিতরে প্রবেশ করতে দেখে অনেকগুলো গুন্ডা পান্ডা এবং তাদের মাঝখানে একটা লোক বেশ জাঁকজমকপূর্ণ পোশাকে বসে আছে। মনে হচ্ছে এই কল দিয়েছিল আরিফকে। আরিফ সামনে যেতে নিজুমকে বাধা অবস্থায় নিয়ে আসা হয় সেখানে। আরিফ নিজুমের দিকে তাকিয়ে, নিজুম কান্না শুরু করে দেয়। আরিফ ওকে সান্ত্বনা দেয়, তোমার কিছু হবে না, আমি আছি। নিজুম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বসে থাকা লোকটা উঠে বসে। লোকটা, কি বীর সোহরাব চৌধুরী, চিনতে পেরেছ আমাকে? আরিফ কিছু বলে না, কিন্তু কোথায় যেন লোকটাকে দেখেছে। আরিফ হাতে কলম নিয়ে বলে, এই কাগজে একটা সই করে দাও। আরিফ নির্দ্বিধায় সই করে দেয়। তারপর আরিফ নিজুমের হাত ধরে
নিয়ে আসছিল। হঠাৎ পেছন থেকে আরিফকে কেউ একজন লাথি মেরে ফেলে দেয়। আরিফ: আরে ভাই, আপনারা যা চাইছেন তা তো দিয়েছিলাম। লোকটা: কিন্তু আমার পুরনো একটা হিসাব যে এখনো বাকি। আর হ্যাঁ, আমি মহিম, সেই মহিম যাকে ঘাড় ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিছিলি। এত কিছুর পরে তোকে কি করে বাঁচতে দেবো? আরিফ বুঝতে পারে তার মা এই মহিমের কথাই বলছিল। সে এখন তার সামনে দাঁড়িয়েছে। আরিফ: দেখুন, আপনি কে আর আমি কে? আমি আদৌ সোহরাব নই, সেটা আমি জানি না বা মনে নেই। মহিম আরিফের কথা শুনে হাসতে থাকে। মহিম: হ্যাঁ, সেটা আমি অবশ্য শুনেছি। আর আজ দেখলাম, আমি যখন বিদেশে চলে যাই তখন হঠাৎ কার্তিক আমাকে কল দিয়ে বলে সৌরভ এখনও বেঁচে আছে, কিন্তু সৌরভের আগের কোনো কিছু মনে নেই। তাই তো সব সম্পত্তি আমার নামে করে দেওয়ার জন্য, তার সম্পদের কাগজের জন্য কার্তিক ও সাহেব তো সাথে সাথে থাকতে বলি। কিন্তু যখন শুনলাম কার্তিক আর সাহেব দুজনে মারা গেছে, তখন বুঝলাম সৌরভ প্রতিশোধ নিচ্ছে। তাই এসেছি আমি তো জম হয়ে। এই কথা বলে মহিম একটা ধারালো ছুরি দিয়ে আরিফের দিকে এগিয়ে যায়। আরিফ তথা বীর সৌরভ চৌধুরীর স্মৃতিশক্তি যাওয়াতে শক্তি সাহস দুটোই চলে গেছে। যখন মহিম আরিফের খুব কাছাকাছি চলে আসে এবং আরিফের বুকে ছুরি চালায়, ঠিক তখনই আরিফের যেন বদলে যায়। হঠাৎ তার শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে এবং পুরনো সব স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে আবছা হয়ে। সে আর আরিফ নয়, সে এখন বীর সৌরভ চৌধুরী। মহিমের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে মহিমের বুকে বসিয়ে দেয়। মহিম ছটফট করতে করতে মারা যায়। তার সব গুন্ডাবাহিনীকে পরাস্ত করে সৌরভ। সব যখন শেষ, ঠিক সেই সময় নিজুম চিৎকার করে শুনতে পায় সৌরভ। ঘুরে দেখে আদুরি একটি মেয়েকে গলা টিপে ধরে আসে। আদ্রুকে দেখে সৌরভের চোখে আনন্দের জল চলে আসে। কিন্তু ও এই মেয়েটাকে মারছে কেন? আর কে বা এই মেয়েটা? সৌরভের স্মৃতিশক্তি ফিরে আসাতে সে এখন নিজুমকে চিনতে পারে না। সৌরভ দৌড়ে গিয়ে আদুরিকে বাধা দিয়ে বলে: কি হয়েছে? তুমি এই মেয়েটাকে মারছো কেন? আদুরি: এই মেয়েটা আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায়, আর তুমি ওকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। সৌরভ নিজুমকে অনেক কষ্টে বাঁচায়। আদুরিকে নিজের কসম দেওয়ার পর ছেড়ে দেয় নিজুমকে। আদুরি অদৃশ্য হয়ে যায়। সৌরভ বুঝতে পারে আদুরি মারা গেছে। এই পৃথিবীতে আদুরির কোনো অস্তিত্ব নাই। এই কথা ভাবতে কষ্টে সৌরভের বুক ফেটে যায়। এরপর সৌরভ নিজুমকে জিজ্ঞাসা করে, তুমি কে? আর কি হয়েছিল আমার সাথে? নিজুম সব খুলে বলে এবং সৌরভের স্মৃতি হারানোর পর তার নাম আরিফ ছিল সেটাও জানায়। সৌরভ নিজুমকে ধন্যবাদ দিয়ে চলে আসে সেখান থেকে। নিজুম সৌরভকে আটকাতে চেষ্টা করলেও সে যখন না শুনে, তখন নিজুম বলে, আরিফ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আমি জানি। সৌরভ: দেখেন, আমি আরিফ না, আমি সৌরভ। আর আমি শুধু আদুরিকেই ভালোবাসি, আর কাউকে ওর জায়গায় দিতে পারবো না। নিজুম অনেক আকুতি মিনতি করে সৌরভকে আটকাতে পারলো না। নিজুমের কান্না করতে করতে সেখানে বসে পড়ে। সৌরভ সোজা তার পুরনো মাল্লায় চলে আসে। সেখানে শুধু কয়েকজন পুরনো কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পায় না। সৌরভকে দেখে একটা বুড়ো লাঠি ভর করে সৌরভকে সালাম দেয়। সৌরভ: জয়নাল চাচা, কেমন আছো তুমি? জয়নাল: আমি ভালো আছি সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? সৌরভ সব খুলে বলে তাদের বাড়িতে কাজ করা জয়নাল চাচাকে। জয়নাল: সাহেব, আদুরিমা আর আমাদের মাঝে নেই। আপনি নিখোঁজ হওয়ার পরপর তার লাশ আমরা জঙ্গলে পাই। এই আগুনে শায়িত করা হয়েছে। সৌরভ আদুরির কবর দেখতে চাইলে জয়নাল চাচা তাকে নিয়ে যায়। সৌরভ একা একা বসে বসে কান্না করছিল আর আদুরির কাছে ক্ষমা চাইছিল। তার জন্য এত কিছু হয়েছে, আদুরিকে হারিয়েছে। সেদিন যদি আদুরিকে অবিশ্বাস না করতো, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। হঠাৎ সৌরভের ঘাড়ে ঠান্ডা একটা হাত পড়তে চমকে ওঠে। পিছনে ফিরে দেখে আদুরির আত্মা। সৌরভ: আদুরি, তুমি? তুমি ফিরে এসো না আবার। আমি তোমাকে ছাড়া অনেক একা আদুরি। কিন্তু এটা তো আর সম্ভব নয়। আর তুমি নিজুমকে একা রেখে চলে আসলে কেন? মেয়েটা তো তোমাকে ভালোবাসে। সৌরভ: কিন্তু আমি তোমার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আদুরি: কে বলছে নিজুম অন্য কেউ? নিজুমের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। সৌরভ: কিন্তু আদুরি: আর কোনো কথা নাই, যাও এক্ষুনি। সেখানে মেয়েটা এখনো বসে কান্না করছে। আদুরি অদৃশ্য হয়ে যায়। নিজুম সেখানে এখন ঠাই হয়ে বসে আছে আর নীরবে চোখের পানি ফেলছে। সৌরভ নিজুমের পাশে দাঁড়িয়ে ওকে ডাক দেয়। সৌরভ: নিজুম। নিজুম সৌরভকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বলো, তুমি আমার আরিফ আর আমাকে কখনো একা রেখে যাবে না। সৌরভ নিজুমকে আলতো করে জড়িয়ে ধরে, হ্যাঁ, আমি তোমার আরিফ, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। নিজুম আরও শক্ত হয়ে জড়িয়ে ধরে সৌরভ তথা আরিফকে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, জোনাকের আলোয় ভরপুর। মৃদু মৃদু হাওয়া যেন মুহূর্তময় প্রেমময় করে তুলছে আরও বেশি। আদুরি ওই দূর আকাশের তারা হয়ে তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সমাপ্ত। আদুরি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।